আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? ডিসেম্বরের সকাল, ঠিক সকাল 7:30। বাইরে কুয়াশা কুয়াশা, আকাশটা একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ, দেখতে না খুব মজাই লাগে। আর যদি এক কাপ চা হয় সাথে, তাহলে তো আর কোনো কথাই নাই। সকালটা অনেক ব্যস্ততা দিয়ে শুরু হলেও মাঝে মাঝে একটু বারান্দায় দাঁড়াতে খুব ভালো লাগে। আর এই শীতের সকালগুলোতে তো কোনো কথাই নাই। এভাবে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে মেট্রো রেল দেখি, মাঝে মাঝে আকাশ দেখি, মাঝে মাঝে একটু বিল্ডিংই দেখি, কারণ বিল্ডিং ছাড়া তো ঢাকা শহরে আর দেখার মতো তেমন কোনো কিছু নাই। এত সকলে রাস্তাঘাটে এত এত মানুষজন দেখে আমার মাঝে মাঝে অবাক লাগে। যাই, সারাদিন তো আর বারান্দায় দাঁড়া থাকলে হবে না, অনেক কাজ আছে। আমি কালকে রাতে বেশ কিছু পরোটা ফ্রোজেন করে রেখেছিলাম, ওগুলোকে এখন ঠিক মতো রাখবো, কারণ এভাবে রাখলে প্রচুর জায়গা খায়। আমি একসাথে দেখা যায় 15-20টা পরোটা বানাই, বানানোর পরে ওগুলোকে একবারে সুন্দর করে জিপলক ব্যাগে ভরে রেখে দিই। ওইটা আমার প্রায় বেশ এক সপ্তাহ তো খুব ইজিলি চলে যায়। অ্যান্ড আমি যেভাবে পরোটা ফ্রোজেন করি ওভাবে করলে পরোটা পরে শক্তও লাগে না। পরোটা যে ফ্রোজেন এটা বোঝাই যাবে না, মনে হবে যে পরোটা তো একদম ফ্রেশ বানানো। অনেকে আমি খেয়াল করেছি যে পরোটাগুলোকে ছেঁকে ছেঁকে রেখে দেয়, কিন্তু ছেঁকে ছেঁকে আমিও এটা ট্রাই করে দেখেছিলাম, পরোটা শক্ত হয়ে যায়। ওইটা পরে খাইতে মজা লাগে না, মনে হয় যে অনেক দিনের বাসি পরোটা খাইতেছি। প্লাস ময়দার তো যাই হোক, দিন শেষে একটু শক্ত হয়েই যায়। এই জন্য আমি ময়দা দিয়েই বানাই, তবে গরম পানি দিয়ে, একটু হালকা গরম পানি দিয়ে এই ময়দাটাকে একদম ভালো করে মথার পরে আমি এই পরোটাগুলোকে বানাই। এরপরে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিই, সকালে উঠে এরকম জিপলক ব্যাগে করে আমি রেখে দিই এবং এক সপ্তাহের জন্য একদম টেনশন ফ্রি হয়ে যাই। এই পরোটাগুলোকে আপনাদের একটু পরে আমি ভেজে দেখাবো যে এই ফ্রোজেন পরোটাগুলো কত সুন্দর ফুলে। আজকে আমার 1 কেজি আটা দিয়ে প্রায় 20টা পরোটা হয়েছে। এই 20টা পরোটা আমার অনেক দিন চলে যাবে, অ্যান্ড একদিন বানায় রাখলে আসলে অনেক লাইফ সেভিয়ার একটা জিনিস। এই যে দেখেন, আপনাদেরকে এবার আমি পরোটাগুলো দেখাই, দেখছেন ফুলে উঠবে। আমি কিন্তু এখনো তেলও দিইনি, তারপর এত সুন্দর ফুলতেছে। আমি অনেক অনেক ওয়ে ট্রাই করছি, কিন্তু এই ওয়েটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো মনে হয়েছে। যদি আপনারা এই পরোটা ফ্রোজেন কিভাবে আমি করে বানাই এটা দেখতে চান, তাহলে কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব একদিন আপনাদের সাথে এই ট্রিকটা শেয়ার করতে। এই পরোটাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে তো এর চেয়েও আরও অনেক বেশি মজা। এগুলো যদি আপনি চান যে না তেল ছাড়াই আমি ভাজবো, তাও কোনো সমস্যা নেই, আপনি চাইলে তেল ছাড়াও ভাজতে পারেন। তবে একটু তেল দিলে আর কি অন্যরকম একটা টেস্ট আসে। সেটা তো যারা যারা আমরা তেলালা পরোটা খাই তারা সবাই জানি যে কেন পরোটাকে তেল দেওয়া হয়, কেন পরোটাতে তেল দিয়ে ভাজা হয়। সকালের পর্ব শেষ করে চলে আসলাম দুপুরে রান্নাঘরে। সকালে আমি ইউজুয়ালি ব্রেকফাস্টের পর অনেকটা লং সময় একটা ব্রেক নেই, নেওয়ার পরে রান্নাঘরে আসি। তো আজকে রান্নাবান্নার নিয়ত হচ্ছে ঢেঁড়সের তরকারি রান্না করব, লাউ রান্না করব। তো ওগুলো সব আগে আমি কেটে কুটে গুছিয়ে নিচ্ছিলাম। বাবা আজকে বাজার পাঠাইতে পাঠাইতে অনেক লেট করে ফেলছে, এই জন্য আমি আজকে একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। লাউটা আমি সব সময় আমাদের বাসায় অর্ধেকই রান্না করি, কারণ পুরা রান্না করলে পরে ওইটা খাওয়া হয় না, দেখা যায় অন্য কাউকে দিয়ে দিতে হয় বা ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়। আবার খুব একটা বাসি হয়ে গেলে তরকারি খেতেও তো ভালো লাগে না। এই জন্য আমি অলওয়েজ হাফ রান্না করি, ডাল দিয়ে, নয়তো চিংড়ি মাছ দিয়ে, নয়তো মুরগিটা একটু রেয়ারলি হয়। আপনাদের বাসায় লাউ কি কি দিয়ে খাওয়া হয় আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমিও একদিন ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের মতো করে, দেখি আমার খাইতে কেমন লাগে। লাউটা রান্না করব ডাল দিয়ে। এই লাউ ডাল রান্নার সাথে না আমার একটা অনেক সুন্দর কাহিনী আছে। যখন আমি প্রথম মানে লাউ রান্না করতাম, আমি আসলে এখনও প্রথমই বলতে পারেন, কারণ রান্নাবান্না মাত্র আমি শিখতেছি আর কি, এখনও সব কিছু পারি এরকম না। তো যেদিন আমার কাছে মনে আছে এখনও, তো লাউ দিয়ে ডাল রান্না করতেছিলাম। তো লাউটা আমি কাটার পরেই চুলায় দিয়ে দিছি, আমার তো ধোয়ার কথা মনেই নাই। এরপরে যখন রান্না বান্না শেষ, তারও আধা ঘন্টা পরে আমার মনে পড়ছে, আল্লাহ আমি তো লাউ ধুইই নাই। মানে আমার মাথা থেকে যেটা বের হয়ে গেছে এটা আমার মনেই নাই। যাক, এখন অবশ্য আস্তে আস্তে আমি ট্রাই করতেছি সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, কখনো যেন আর না ধুয়ে আমি তরকারি না দেই।
এই জন্য আমি যখনই এই লাউ রান্না করি তখনই আমার এই কাহিনীটা মনে পড়ে যায় যে আমি কিভাবে লাউ না ধুয়ে চুলায় ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম। আজকে লাল শাকগুলোও না বেশি একটা ভালো ছিল না, কেমন জানি মাঝখানে মাঝখানে অনেক বেশি ময়লা পাতা। তো যাই হোক, কষ্ট মষ্ট করে যতটুকু আমি পারতেছিলাম এর মাঝখানে বেছে বেছে অতটুকুই নিচ্ছিলাম। আর এক আটি মাত্র ছিল, এক আটি আমাদের জন্য অবশ্য এনাফ, কারণ আমরা দুপুরেই শুধু খাই তো শাকটা, এই জন্য এক আটি আমাদের জন্য এনাফ হয়ে যায়। শাকটা ধোয়ার পরে এবার আমি কেটে নিব। শাক যে ধোয়ার পরে কাটতে হয় এটাও আমি জানতাম না, আমি তো মনে করতাম আগে কাটতে হয় তারপর ধুইতে হয়। তো এটা আমি যখন করলাম তখন দেখি যে আমি সবই পানিতে ভেসে যাইতেছে। তারপরে আস্তে আস্তে শিখলাম যে না, কাটার আগে ধুইতে হয়। তো মানুষ ভুল করে করেই তো শিখে, এইভাবে করেই আস্তে আস্তে শিখতেছি আর কি। চাকু দিয়ে কিন্তু শাক ভালোই কুচি কুচি করা যায়, যদি আপনি প্রো হন আর কি। আপনাকে চাকু দিয়ে কাটতে হলে একটু প্রো হইতে হবে। আমি আগে কি করি, সব গুছায় নেই তারপর রান্না শুরু করি, তাইলে আমার কাছে মনে হয় যে একটু ইজি হয়। আর যদি আমি কাটি আর বসাই তাইলে না অনেক সময় লাগে, আর একটু দৌড়াদৌড়িও লেগে যায়, আর কাজ ঠিক মতো হয়ও না। হয়তো লবণ চেক করতে আমি ভুলা যাই, নয়তো আমি কাঁচামরিচ দিতে ভুলা যাই, নয়তো মশলা কম হয়ে যায়, মানে কিছু না কিছু একটা ভেজাল থাকেই যায়। লাস্টে আমি পেঁয়াজ কাটি, কারণ পেঁয়াজটা কি করি বোর্ডেই রাখি, অ্যান্ড আমি তরকারিতে এখান থেকেই দিয়ে দেই। আমি পেঁয়াজ খুব একটা সুন্দর কাটতে পারি না, সো প্লিজ ডোন্ট জাজ। তো যাই হোক, বহু কাঙ্ক্ষিত সময় পরে কাটাকাটি শেষ হলো। তো ফার্স্টে আমি ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। ঢ্যাঁড়সটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত মজা লাগে, আর অবশ্য এখন ঢ্যাঁড়সের সময় শেষও হয়ে গেছে প্রায়। আর এই পাশে লাউ ডালটাও চড়িয়ে দিলাম চুলায়। দুই চুলায় দুইটা তরকারি দিয়ে দিলে হইতে তো একদমই সময় লাগে না, রান্না করতে কিন্তু সময় লাগে না। রান্নার আগে যে গুছানোর প্রসেস, ওইখানেই আসলে মেইন সময় চলে যায়। লাউ দিয়ে ডাল আমি রান্না করলে একটু কম মশলা দিয়েই রান্না করি। হালকা হালকা হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলো সব কিছু দিলাম। দেওয়ার পরে এবার আমি লাউটা ধুয়ে, অবশ্যই ধোয়ার পরে আমি লাউটা এখানে দিলাম। আমি এখন আর আগের মতো ভুল করি না। ডালটাও আমি সাথে সাথে এখানে ধুয়ে অ্যাড করে দিব। লাউ যদি হাফ নেই তাহলে ডাল দেখা যায় আমি 1 মুঠ বা তার চেয়েও কম নেই। মাঝে মাঝে না আমি কি করি, লাউ আর ডালটাকে একসাথে বসিয়ে দিয়ে লাস্টে একটা বাগার দিই, ওইভাবে রান্না করলে না খুব ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি আমার রান্না বান্না সব শেষ। এবার ইহানকে গোসল করাবো, খাওয়াবো, কিন্তু ও যেভাবে বসে বসে চিপস খাইতেছে মনে হইতেছে জীবনে আর কোনো কাজই নেই চিপস খাওয়া ছাড়া। আহা কি সুখ, কি আনন্দ। আর আমার দেয়ালের পিছনে যে আর্টগুলো দেখতে পাচ্ছেন, তার আর্টিস্টটাকেও আপনি সামনাসামনি দেখতে পাচ্ছেন। এই আর্টিস্টের দ্বারাই আমার পিছনের দেয়ালের এই অবস্থা। ও আসলে এত দাগাদাগি করতে পারে। আজকে তাহলে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।